মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। তারকা চিহ্নিত প্রশ্ন 1954, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4, আপনি উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার প্রশ্ন হলো আইন, বিচার ও সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রীর কাছে। প্রশ্ন হলো, বর্তমানে বাগেরহাট জেলার আদালতসমূহে বিচারাধীন মামলার সংখ্যা কত? উক্ত মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করবার জন্য বিশেষ কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং রাজনৈতিক হয়রানিমূলক মামলার সংখ্যা কত এবং সেই মামলা নিষ্পত্তির জন্য কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় আইনমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাগেরহাট জেলার জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং বিভিন্ন ট্রাইব্যুনালে মে আপনাকে 2026 পর্যন্ত সর্বমোট বাগেরহাট জেলার জেলা ও 7টি মামলা বিচারাধীন আছে। বাগেরহাট সহ দেশের সকল অধস্তন আদালতে বিচারাধীন মামলা দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তি করার লক্ষ্যে সরকার নিম্নলিখিত স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করেছে। দি কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এ যুগোপযোগী সংশোধন আনার জন্য ইতিমধ্যেই এই সংসদের প্রথম অধিবেশনে। মাননীয় মন্ত্রী, 3 পৃষ্ঠাব্যাপী দীর্ঘ উত্তর, আপনি চাইলে এটাকে পঠিত বলে গণ্য হতে পারে। মাননীয় স্পিকার, পঠিত বলে গণ্য করলে ধন্য থাকবো মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য, আপনি একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার সম্পূরক প্রশ্ন হলো, বাগেরহাট জেলার কচুয়া থানার 2013 সালের এক নাশকতা মামলায় ধোপাখালী ইউনিয়নের রাকিবুল, মাহবুব এবং হেমায়েত নামে 3 জনের 14 বছরের সাজা হয়েছে 2023 সালে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় আইন, বিচার ও সংসদ মন্ত্রীর কাছে জানতে চাই, ফ্যাসিস্ট আমলে যে রাজনৈতিক নিগ্রহমূলক মামলায় শাস্তির রায় হয়েছে, সে সকল মামলার শাস্তির রায় বাতিল করার রাজনৈতিক নিগ্রহমূলক মামলায় গ্রহণ করা হবে কিনা? আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য এবং জাতীয় সংসদকে অবহিত করতে চাই যে আমাদের যে লিগ্যাল স্কিম আছে, কাঠামো আছে, সেই কাঠামোর আওতায় 2023 সালে 14 বছরের যে সাজাটা হয়েছে তার বিরুদ্ধে যদি কোনো আপিল ফাইল হয়ে থাকে, সেক্ষেত্রে সরকার এই মামলা প্রত্যাহার করতে পারেন না, আপিলে নিষ্পত্তি হতে হবে। আপিলে যদি নিষ্পত্তি হয়ে যায় সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 401 ধারায় ওনারা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দরখাস্ত দেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য আসে, তারপরে রাষ্ট্রপতি এটাকে ক্ষমা করতে পারবেন। আরেকটা হলো সংবিধানের 49 অনুচ্ছেদ অনুসারে সরাসরি রাষ্ট্রপতির কাছে দেবেন, যেটাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাবে, আইন মন্ত্রণালয় ওখানে মতামত দেবেন শুধু। ফলে সাজাপ্রাপ্ত যারা আছেন তাদের মামলা প্রত্যাহার বা সাজা মওকুফের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যেতে হবে। আর যেগুলো আপনার অবগতির জন্য জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্পিকারের মাধ্যমে, যে রাজনৈতিক মামলাগুলো এখনো প্রত্যাহার হয়নি, ইতিমধ্যে সেই মামলাগুলো প্রত্যাহারের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি হয়েছে। সেই কমিটির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইনমন্ত্রীর নেতৃত্বে আরেকটি কমিটি হয়েছে। সেই কমিটির কাছে আসলে আমরা সেটা যাচাই বাছাই করে প্রত্যাহারের জন্য যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করছি এবং করব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। একটি প্রশ্ন করতে পারেন ইকরামুল বারী টিপু, নওগাঁ 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন রাখতে চাই যে নওগাঁ আমাদের উত্তরাঞ্চলের মধ্যে একটি বৃহত্তম জেলা। এই জেলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মিত না হওয়ার কারণে পুরাতন যেটা জজ কোর্ট, সেইখানের একটি কক্ষ ব্যবহার করে এবং গাড়ি বারান্দা ব্যবহার করে
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ আদালত পরিচালনা করেন। এখানে আইনজীবী, বাদী বিবাদী পক্ষের লোকজন সহ অন্যান্য শ্রেণী পেশার মানুষ যারা বিচার পর্যবেক্ষণের জন্য উপস্থিত থাকেন, তাদের স্থান সংকুলান হয় না। খুবই সমস্যা হয়, যেহেতু 11টি উপজেলা, এই উপজেলার কোর্টগুলো ওইখানে বসে। আমাদের জানামতে দেশের অধিকাংশ জায়গায় এই মাননীয় সদস্য প্রশ্ন করুন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মিত হলেও নওগাঁর জন্য জমি অধিগ্রহণের কাজ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে কেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মিত হচ্ছে না, এ ব্যাপারে তড়িৎ কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা মাননীয় আইনমন্ত্রীর কাছে তা জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। উনি একটি খুব প্র্যাগম্যাটিক, ভাইটাল এবং জনগুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বাংলাদেশে আদালতগুলোতে এখন আদালত ভবনে বিচার বিভাগীয় কর্মকর্তাদের বসার আসন সংখ্যার খুবই সংকট। তার মধ্যে নওগাঁও বাইরে না, আমরা 23টি জেলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নির্মাণের জন্য ইতিমধ্যেই যথাযথ পদক্ষেপ নিয়েছি। অনুমোদনের জন্য ফাইল প্রসেস হয়েছে, তার মধ্যে নওগাঁটা আছে। আশা করি আমরা অচিরে এই সমস্যার সমাধান করতে পারবো। মাননীয় স্পিকার। ABM মোশাররফ হোসেন, মাননীয় সদস্য, পটুয়াখালী 4। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ইকরামুল টিপুর মতে আমি প্রশ্ন করতে চাই। আমার যে নির্বাচনী আসন 114 পটুয়াখালী 4, সেখানে ব্রিটিশ আমল থেকে চৌকি আদালত ওখানে আছে। বর্তমানে ওখানে চৌকি আদালত এবং জেলা যুগ্ম জজ আদালত ওখানে আছে, কিন্তু আগে যে এই আদালতের ভবনটি ছিল সেটা পরিত্যক্ত অবস্থায় আছে। এখন ভাড়া বাড়িতে এটা দীর্ঘ আমরা প্রায় 7-8 বছর এটা চালানো হচ্ছে। তো আমি মাননীয় আইনমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই, কবে নাগাদ এই উপজেলা পর্যায়ে এই আদালত ভবনগুলি তৈরি করার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ। বাংলাদেশে বর্তমানে 64টা জেলা, 64টা জেলায় আদালতের বাইরেও 74টা চৌকি আদালত আছে। প্রত্যেকটা চৌকি আদালতের অবস্থা একই রকম। আমার স্বপ্ন, আমার স্বাদ আগামীকালই এগুলো উন্নত করে দিই, কিন্তু আমার সাধ্যের বাইরে। তো আমরা এটা পর্যায়ক্রমিকভাবে চৌকি আদালতগুলোকে নির্মাণ সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে, এবং গতকাল রাতেই সমস্ত স্কিম নিয়ে আমি মাননীয় প্রধান বিচারপতির সাথেও কথা বলেছি। আমরা এই কাজগুলো দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাব পর্যায়ক্রমিকভাবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। পরবর্তী প্রশ্ন, তারকা চিহ্নিত প্রশ্ন 1955, মাননীয় সদস্য মার্জিয়া বেগম, মহিলা আসন 38, উত্থাপন করুন। ধন্যবাদ স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি, সরকার ঘোষিত ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় লক্ষ্মীপুরের প্রান্তিক জেলেদের যে BGF চাল বা খাদ্য সহায়তা দেওয়া হয় তা অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত নয় বা সময় মতো পৌঁছায় না। জেলেদের জন্য এই সহায়তার পরিমাণ বৃদ্ধি এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট পরিকল্পনা কি? ধন্যবাদ। মাননীয় পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, প্রাণী সম্পদ। স্যার, 2টা ওয়ার্ড, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, 2টা ওয়ার্ড এত কাছাকাছি, আমিও মধ্যে ভুল করে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় MP মার্জিয়া বেগমকে। মাননীয় স্পিকার, ইলিশ অভয়াশ্রমে মার্চ এপ্রিল মাসে মৎস্য আহরণ বন্ধের পরিপ্রেক্ষিতে লক্ষ্মীপুর সদর, কমলনগর, রায়পুর, রামগদি উপজেলায় 25-26 অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় 5500টি জেলে পরিবারকে খাদ্য সামগ্রী
সহায়তা প্রদান করা হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রতিটি জেলে পরিবারে 2 মাসের জন্য 2 ধাপে মোট 12 কেজি আটা, 10 লিটার সয়াবিন তেল, 8 কেজি ডাল, 4 কেজি চিনি, 4 কেজি লবণ এবং 16 কেজি আলু প্রদান করা হয়েছে। এছাড়াও 25-26 অর্থ বছরে ঝাটকা আহরণ নিষিদ্ধ সময়ে 29,060টি জেলে 29,060টি জেলে পরিবারকে 40 কেজি হারে 4 মাসের জন্য মোট 4,650 মেট্রিক টন ভিজিএফ খাদ্য সহায়তা চাল প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, এছাড়াও 25-26 অর্থ বছরে ইলিশের প্রধান প্রযোজন মৌসুমে মা ইলিশ আহরণ নিষিদ্ধকালীন সময়ে 44,167টি জেলে পরিবারকে 25 কেজি করে 22 দিনের জন্য মোট 1,104 মেট্রিক টন ভিজিএফ খাদ্য সহায়তা চাল প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, এছাড়াও ভবিষ্যতে জেলেদের জন্য ভিজিএফ চাল প্রদান অব্যাহত থাকবে এবং পরিমাণ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, ভবিষ্যৎ প্রকল্প নেওয়া হলে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং খাদ্য ও উপকরণ সহায়তা প্রদানের পরিকল্পনার অংশ হিসাবে সদ্য সমাপ্ত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের অনুরূপ প্রকল্প নেয়ার প্রক্রিয়া চলমান আছে, যার মাধ্যমে মৎস্যজীবীদের সহায়তা প্রদানের পরিকল্পনা সরকারের রয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য মার্জিয়া বেগম, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী মহোদয়, আমার প্রশ্ন হলো, এই সুবিধাগুলো কত সংখ্যক জেলেদের কাছে পৌঁছেছে? এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য আছে কি? মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আমরা বিশ্বাস করি আমি যেই পরিমাণ লোকের সংখ্যা বলেছি, ওই পরিমাণ লোকের কাছেই এই সহায়তা পৌঁছেছে। এটা আমাদের বিশ্বাস, কারণ এই লিস্টগুলি তৈরি করা হয়েছে এলাকার আমরা মৎস্যজীবীদের পক্ষে এলাকাতে প্রত্যেকটা এলাকায় মৎস্যজীবীদের প্রশ্নে কিছু মৎস্য অফিসার রয়েছে, প্রাক্তন বা রানিং যারা মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তাদের সহায়তায় এই লিস্টগুলি তৈরি করা হয়েছে। ধন্যবাদ আপনাকে মাননীয় সংসদ। মোহাম্মদ আলী আসগর, পাবনা 3। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, যে সকল জেলাগুলোতে ইলিশ চাষের জন্য, ইলিশ মাছের জন্য খ্যাত বা বিখ্যাত, সেই সকল জায়গায় বিজিএফ এর মাধ্যমে জেলেদেরকে সহায়তা দেওয়া হয় যখন এই ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকে। মাননীয় স্পিকার, সারা দেশ সহ আমার আসনটি পাবনা 3, এখানে চলনবিল 3টে উপজেলায় চলনবিল এলাকা, যেটা বর্ষাকালে 6 মাস পুরো মাঠ পানি থাকে। এই জায়গায় চায়না দুয়ারি জাল সহ বিভিন্ন নিষিদ্ধ জাল দিয়ে পোনা মাছগুলো বা ছোট মাছগুলো ধরা হয়। আইনত এটা দণ্ডনীয়, যার কারণে অনেক সময়ই প্রশ্ন করুন মাননীয় সদস্য। প্রশাসনের পক্ষ থেকে এই জালগুলো পুড়িয়ে দেওয়া হয় এবং তাদেরকে দণ্ড দেওয়া হয়। আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জিজ্ঞাসা হলো যে সারা দেশেই
এই জেলেদেরকে এই নিষিদ্ধ সময়ে, মাছ ধরা নিষিদ্ধ সময়ে ভিজিএফের কার্ডের The audio আওতায় lecture আনা right here. হবে কিনা And আমি scroll on বিষয়টি down. So মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। হ্যাঁ, আপনি যেটা বলেছেন চায়না দুয়ারি জাল, আমি আপনার সাথে একমত মাননীয় সংসদ সদস্য। এটার ব্যাপারে সরকারের পক্ষ থেকে এরই মধ্যে আপনিও বলেছেন আমাদের তৎপরতা আছে। ইভেন চায়না দুয়ারি জাল যেখানে উৎপাদন হয় ওই এলাকাতে পর্যন্ত, ফ্যাক্টরিতে পর্যন্ত আমাদের তল্লাশি চলতেছে। অনেক ফ্যাক্টরিকে আমরা বন্ধ করেছি। এই জালটা পোনা মাছ পর্যন্ত ধ্বংস করে দেয়। সুতরাং এটাকে বন্ধ করতেই হবে। আমি অনুরোধ করব আপনাকে, সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে তো কাজ হচ্ছেই, আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে মাননীয় সংসদ সদস্য আছেন, আপনারাও যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, মানুষকে একটু মানসিকভাবে বুস্ট আপ করেন এই জিনিসটা অন্যায়, তাহলে আমার মনে হয় দ্রুততম সময় এটা বন্ধ হবে। পুলিশ আপ্রাণ চেষ্টা করছে। আপনি বলেছেন এখানে আরেকটা জিনিস যে এই বিজিএফ এর সহায়তাটা অন্য যে মিঠা পানির এলাকায় বা সারা দেশে জেলে পরিবারদেরকে সহায়তা করা যায় কিনা, এ ব্যাপারে সরকারের চিন্তা ভাবনা রয়েছে। আমরা, আপনারা জানেন, আমরা এরই মধ্যে মাছের জন্য সমুদ্র থেকে শুরু করে মিঠা পানি পর্যন্ত মাছের অভয়াশ্রম করার এই বছর থেকে আমরা শুরু করছি। এই যে আপনি বিল বললেন, এই বিলের ড্রাই সিজনে সমস্ত মাছ ধরে ফেলে, মাছও রাখে না। নির্দিষ্ট জায়গায় আমরা ওইটাকে প্রোটেক্ট করব যাতে করে মাছগুলি আশ্রয় নিতে পারে। সুতরাং ওইখানেও আমাদের প্রচেষ্টা আছে যেন পরবর্তীতে প্রচুর মাছ পেতে পারে। এছাড়াও এই যে জেলেরা আছে, যাদের শুধু পেশা জেলে, তাদেরকে আমরা অন্য সময়ে যখন মাছ ধরার সুযোগ থাকবে না, ওই সময়গুলি খাদ্য সহায়তা থেকে শুরু করে নিজে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য আরও কিছু প্রজেক্টও আমরা হাতে নিয়েছি। ওইটা সম্ভবত আমরা বলবো। আমরা আশা করি ওই প্রজেক্টটাও যদি আমরা সাকসেস হয়ে যায়, আমরা বড় ধরনের একটা প্রজেক্ট নিচ্ছি, আশা করি এই সমস্যাটা আর থাকবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। মাননীয় সদস্য এ.কে.এম. সেলিম রেজা হাবিব, পাবনা 2। স্পিকার, আপনাকে ধন্যবাদ। জাল যার জলা তার, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি দেশে বিরাজমান, ফ্যাসিস্ট সরকার পুরো বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাও প্রান্তিক জেলেদের মাছ আহরণ করার কোনো সুযোগ রাখে নাই। জলা থেকে শুরু করে, বদ্ধ জলা থেকে শুরু করে নদী নালা পর্যন্ত তারা ইজারা দিয়েছে। ইজারাদের দৌরাত্মে এই যে প্রান্তিক যে সমস্ত জেলের মৎস্যজীবী রয়েছে, তাদের জীবিকা নির্বাহ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই যে প্রান্তিক মৎস্যজীবীদের জন্য যে বদ্ধ জলাশয়গুলো যেগুলো রয়েছে, সেগুলো তাদের জন্য ইজারা প্রথা বাতিল করে তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করার পুনরায় করবেন কিনা, এবং এই যে জাল যার জলা তার, এই বাক্যটি তিনি প্রতিপালন করবেন কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার, ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। আপনি জানেন আমাদের এই সরকারের নির্বাচনী কমিটমেন্ট এটা ছিল, জাল যার জলাতার। এই যে জাল যার জলাতার, এটা থেকে উঠে শক্তি যার জলাতার, এই প্রবণতাটা শুরু হয়েছিল গত বহু বছর আগে মাননীয় স্পিকার। ওই প্র্যাকটিসটা রয়ে গেছে। আমরা 4 মাস আছি, এর ভিতরে বহু খাল পানি বদ্ধ করে মাছের চাষ করা হয়েছিল, ওই খালগুলিকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবং এই সরকার বদ্ধপরিকর এই ব্যাপারে কোনো অবস্থাতেই এই ইজরা প্রথা এটাকে চালু হইতে সরকার দেবে না।
এটাকে আমরা যার জলা তার এই প্রথাই চালু করা হবে ইনশাল্লাহ আগামী দিনে। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 1956 1956 মাননীয় সদস্য মোহাম্মদ শওকতুল ইসলাম, মৌলভীবাজার 2। বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কেন জানি না এখানে দাঁড়ালেই একটা ভয় কাজ করে যে কখন আপনি বলে ফেলবেন আপনার সময় 2 মিনিট, কিন্তু আজকে সেই ভয়টা নেই। কিন্তু একটা লাভ হয়েছে মাননীয় স্পিকার, যখন এলাকাতে যাই তখন সাধারণত প্রধান অতিথি হিসাবে কথা বলার সুযোগ পাই। আমি কাউকে সঞ্চালনা করার সুযোগ দেই না, আমি নিজে মাইক নিয়ে নেই এবং বলি আপনার মতো যে মাননীয় আপনার সময় 2 মিনিট। মাননীয় সদস্য, আপনি প্রশ্নটা উত্থাপন করেন যে যেভাবে প্রশ্নটা উত্থাপন করছে মাননীয় স্পিকার, আপনি সম্পূর্ণকে বাড়তি কথা বলতে পারবেন। এখন প্রশ্নটা উত্থাপন করুন। আমি মোহাম্মদ শওকতুল ইসলাম, 236 মৌলভীবাজার 2, 1956 তারকার চিহ্নিত প্রশ্ন মহান সংসদে উত্থাপন করছি। জনপ্রশাসন মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরিয়া প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার পদ খালি রহিয়াছে। উক্ত শূন্য পদে জরুরি ভিত্তিতে পদায়ন করা হইবে কিনা, হইলে তাহা কবে নাগাদ? ধন্যবাদ মাননীয় স্পিকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শওকতুল ইসলামকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মৌলভীবাজার কুলাউড়া উপজেলায় বিভিন্ন দপ্তরে প্রথম শ্রেণীর 40টি এবং দ্বিতীয় শ্রেণীর 27টি পদ খালি রয়েছে। শূন্য পদ পূরণের জন্য ইতোমধ্যে 6 মাস, 1 বছর এবং 5 বছর মেয়াদী কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। পরিকল্পনায় বর্ণিত স্বচ্ছতা ও দ্রুততার সাথে 5 লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ এর বিষয়ে অন্যান্য মন্ত্রণালয় বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা, শূন্য পদে নিয়োগের তথ্য এবং ক্যাডার পদে নিয়োগের অধিযাচন প্রেরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় হতে পত্র প্রেরণ করা হয়েছে। এছাড়া দ্রুততম সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও শূন্য পদের বিপরীতে নিয়োগের বিষয়ে সময়াবদ্ধ কর্ম পরিকল্পনা প্রণয়নের জন্য সকল মন্ত্রণালয় বিভাগকে অনুরোধ করা হয়েছে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয় বিভাগ নিয়োগ কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রমের মাধ্যমে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শূন্য পদসমূহ পূরণ করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ শওকতুল ইসলাম, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন আমাদের এলাকায় 67টি পদ খালি আছে। উনি সময় নির্ধারণ করেছেন 6 মাস, 1 বছর এবং 5 বছর। আমি মনে করি এটা অনেক লম্বা সময়। দীর্ঘদিন এই পোস্টগুলি খালি থাকবে, এটা কোনো রকমেই আমার এলাকার জনগণের কাম্য নয়। তাই মাননীয় মন্ত্রীকে আমি অনুরোধ করব, যত শীঘ্র পারেন, যত তাড়াতাড়ি পারেন আমার এই শূন্য পদগুলি পূরণ করবার চেষ্টা করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। স্পিকার, এখানে আমাদের সে কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে মূলত 6 মাস, 1 বছর এবং 5 বছর। ইতিমধ্যে মাননীয় স্পিকার, সারা দেশেই নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে, অত্যন্ত স্বচ্ছতার সাথে নিয়োগ কার্যক্রম চলছে এখানে, এবং 1 বছরের মধ্যে ম্যাক্সিমাম পদই মাননীয় স্পিকার পূরণ হয়ে যাবে। কিছু কিছু বিষয় থাকে, আদালতের মামলা মোকদ্দমা বা অন্যান্য কারণে কিছু কিছু পদ পূরণে সময় লেগে যায়, ওই জন্য 5 বছর মেয়াদটি রাখা হয়েছে। তবে ম্যাক্সিমাম পদই এক বছরের মধ্যে মাননীয় স্পিকার পূরণ হয়ে যাবে আশা করা যায়, এবং সেভাবেই কার্যক্রম চলছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সাবিকুন নাহার, মহিলা আসন 39, একটি প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা পত্রিকা মারফত জানতে পেরেছি HSBC বাংলাদেশের রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধের নামে
257 কর্মকর্তাকে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত কর্মকর্তাদের দাবি, ভারতে একই ধরনের ঘটনায় কর্মীদের 120 গুণ এবং শ্রীলঙ্কায় 84 গুণ ক্ষতিপূরণ দেয়া হয়েছে। অথচ বাংলাদেশে চাকরিচ্যুত কর্মকর্তাদের সর্বোচ্চ 15 মাসের বেতনের সমপরিমাণ সুবিধা দেয়া হয়েছে, যা অত্যন্ত বৈষম্যমূলক। তারা বিশ্বের অন্যান্য দেশের মতো 120 গুণ ক্ষতিপূরণ দাবি করেছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাচ্ছি যে এই ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা। ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে প্রশ্নকর্তা মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এইচএসবিসি এটি প্রাইভেট অর্গানাইজেশন এবং এই বিষয়ে আমার মনে হয় সরকারের করণীয় কিছু নেই। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আছেন, অর্থ মন্ত্রণালয় এই বিষয়ে কোনো বিষয় হয়তো কোনো ব্যবস্থা নিতে যদি পারেন, সে বিষয়ে আলাদা যদি নোটিশ দেন তাহলে অর্থ মন্ত্রণালয় এই বিষয়ে হয়তো বা ব্যবস্থা গ্রহণ বা তাকে সঠিক তথ্য জানাতে পারে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য আব্দুল বারী সর্দার, রাজশাহী 4। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা বাগমারায় উপজেলা প্রশাসনের বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর অনেক কর্মকর্তার এবং কর্মচারীর পদ শূন্য আছে। বিশেষ করে মাধ্যমিক শিক্ষা অফিসার যিনি আছেন তিনি শারীরিকভাবে অনেকটাই অসুস্থ এবং একাধিক উপজেলার দায়িত্বে থাকার কারণে মারাত্মকভাবে অফিসিয়াল কাজগুলো ব্যাহত হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে এটা পূরণ করা হবে কিনা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বিনয়ের সাথে জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ কার্যক্রম চলছে এবং নিয়োগ কার্যক্রম যেভাবে চলছে তাতে আশা করা যায় দ্রুতই সবগুলো পদ পূরণ হবে। আর যে প্রশ্ন করা হয়েছে এটি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত। এখানে শিক্ষা মন্ত্রণালয়ে এই বিষয়ে নোটিশ প্রদান করা হলে সেখান থেকে মাননীয় স্পিকার সঠিকভাবে সে তথ্যগুলো মহান সংসদে সরবরাহ করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 1957, মাননীয় সদস্য সালাউদ্দিন, গাজীপুর 4। প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের অনুগ্রহ করিয়া বলিবেন কি, কাপাসিয়া উপজেলার বিভিন্ন খাল ও জলাধারে অবৈধ দখল এবং দূষণ রোধে পানি সম্পদ মন্ত্রণালয় কি কি পদক্ষেপ গ্রহণ করিয়াছেন? মাননীয় মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্য গাজীপুর 4 ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। ওনার যে প্রশ্নটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, যেহেতু আমরা আমাদের এই সরকার দায়িত্ব নিয়েই খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের বর্তমান সরকার খাল খনন কর্মসূচি ব্যাপক আকারে সম্প্রসারণের জন্য দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন শিরোনামে বৃহৎ পরিসরের একটি প্রকল্প প্রণয়নের কাজ চলমান রয়েছে। মাননীয় স্পিকার, উক্ত প্রকল্পের আওতায় গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার খালসমূহের তালিকা যাচাই বাছাই কার্যক্রম প্রক্রিয়াধীন। যাচাই বাছাই শেষে জনগুরুত্বপূর্ণ খালসমূহ উক্ত প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে খাল ও জলাধারে অবৈধ দখল চিহ্নিতকরণ, সীমানা নির্ধারণ, অবৈধ দখলদারদের তালিকা প্রণয়ন ও প্রচলিত আইন ও বিধির আলোকে জেলা প্রশাসনের সহায়তায় উচ্ছেদ কার্যক্রম গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হবে। মাননীয় স্পিকার, যদিও খাল ও জলাধার দূষণের বিষয়টি পানি সম্পদ মন্ত্রণালয়ের কার্যপরিধির অন্তর্ভুক্ত নয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে
আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব যে তিনি একটি ডিউ লেটার যদি দেন আমরা সেটাকে সমন্বয় করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য সালাউদ্দিন, আপনি একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা গাজীপুর 4 কাপাসিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী ঘুরসাপ জলমহল নামে এই নদীটি ফ্যাসিস্ট আমল থেকে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি একেবারেই বিনামূল্যে বলা যায় মাত্র 5 লক্ষ টাকায় 5 বছরের জন্য বরাদ্দ নিয়ে আজকে প্রায় 20 বছর যাবৎ তারা এটা দখল করে আছে। এই নদী দখলের কারণে প্রায় 3,500 পরিবার নদী তীরবর্তী যারা জেলে হিসেবে নিজেদের জীবনযাপন করত, আয়ের উৎস ছিল, তারা তাদের আয় থেকে বঞ্চিত হচ্ছে এবং একেবারে কষ্টে জীবনযাপন করছে। এই নদী উদ্ধারে কোনো পরিকল্পনা বা পদক্ষেপ মাননীয় মন্ত্রী নেবেন কিনা আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, এই ধরনের গত 17 বছরে ফ্যাসিস্ট আমলে অনেক নদী খাল বিভিন্ন জায়গায় দেশের তারা দখল করেছে। আমরা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো অবশ্যই উদ্ধার করার জন্য চেষ্টা করব। পাশাপাশি ওনার যে গুরসাপ জলমহল এই খালটি নদীটি এটি কি পরিমাণ সেখানে দখল হয়েছে, আমি আশা করছি যে আমাদের মাননীয় এমপি সাহেব উনি সব বসে আমরা আলোচনা করে মন্ত্রণালয়ে সেটা সংশ্লিষ্ট জেলার ডিসি সাহেবের সঙ্গে আলোচনার সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য রেহানা আক্তার রানু, মহিলা আসন 4, একটি প্রশ্ন করতে পারেন। সোনাগাজী উপজেলার মুছাপুর ক্লোজারটি পুনর্নির্মাণ করার সময়ের দাবিতে পরিণত হয়েছে মাননীয় স্পিকার। মুছাপুর ক্লোজার পুনর্নির্মাণ করার কোনো পরিকল্পনা বর্তমান সরকারে আছে কিনা মাননীয় মন্ত্রী বলবেন কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মুছাপুর এই প্রকল্পটি 2024-এ প্রলয়ঙ্করী যে বন্যা হয়েছিল, এই বন্যায় পানির স্রোতে এটা সম্পূর্ণভাবে সুইচগেট সহ ক্লোজারটি ভেঙে যায়। আমরা পরবর্তীতে এটা যে প্রায়োরিটি বেসিস প্রকল্প হাতে নিয়েছি, এই মুহূর্তে এটি একটিকে পাশ হওয়ার অপেক্ষা রয়েছে। তারপরও যে আমি মাননীয় সংসদ সদস্যকে অবহিত করছি, বিশেষ করে যে ইমার্জেন্সি ওয়ার্ক সেখানে প্রোটেকশন দিয়ে আমরা আপাতত রক্ষা করছি। খুব শীঘ্রই প্ল্যানিং কমিশনের মাধ্যমে এটি একটাকে আসবে, আমরা সেখানে পরবর্তী আলোচনা করে গৃহীত সিদ্ধান্ত নেওয়া হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা 5। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, আমাদের ঢাকা 5 নির্বাচনী এলাকা যাত্রাবাড়ি, ডেমরা, কদমতলীর একাংশ নিয়ে গঠিত। 1962 সালে ডিএনডি বাঁধ নির্মাণের পরে এই অঞ্চলটি জলাবদ্ধতা দীর্ঘদিনের একটি সমস্যা। ইরিগেশন প্রকল্প হিসেবে এই এলাকাটি যখনই খনন করা হয়েছিল, তারপরে নগরায়ন হওয়ার পরে সিটি কর্পোরেশনের 2017 সালে অন্তর্ভুক্ত হওয়ার পরেও এখানে 14টি খাল, অধিকাংশ খাল বেদখল হয়ে আছে এবং ফ্যাসিস্ট আমলও সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয়েছে, বাট এই অঞ্চলের জলাবদ্ধতা নিরসন হয়নি। মাননীয় স্পিকার, আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, আমাদের ডিএনডি বাঁধের ভিতরে বিশেষ করে আমার যাত্রাবাড়ি, ডেমরা, এই কদমতলী অঞ্চলের মানুষের দুঃখ কষ্ট লাগবে, জলাবদ্ধতা নিরসনে খালগুলো পুনরুদ্ধার করার কোনো প্রকল্প গ্রহণ করা হয়েছে কিনা?
মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। 2017 সালে ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা ডিএনটি বাঁধটির এই প্রকল্প হাতে নেওয়া হয় এবং 2024 সালে এই প্রকল্পটি আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে শেষ করা হয়েছিল। কিন্তু প্রকল্পটি যখন নেওয়া হয়েছিল তখন এর পাশাপাশি সিটি কর্পোরেশনের সঙ্গে খুব একটা সংশ্লিষ্টতা তখন ছিল না। আমরা গত প্রায় 2 সপ্তাহ আগে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমরা এই প্রকল্পটির বিশেষ করে বর্জ্য অপসারণ, পানি নিষ্কাশন, পাশাপাশি এই যে খালগুলা উদ্ধারকরণ, আমরা সেই বিষয়ে পূর্ণাঙ্গ একটা ডিপার্টমেন্টাল যে আলোচনা ওনার সাথে করেছি। আমি আপনাকে মাননীয় সংসদ সদস্যকে অবহিত করতে চাই, খুব শীঘ্রই আমরা সিটি কর্পোরেশন এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন, যেহেতু আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে সিটি কর্পোরেশনের সঙ্গে এটাকে সমন্বয় করে নিয়েছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইতিমধ্যে অবগত আছেন এবং তারা খুব দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 1958, মাননীয় সদস্য মোহাম্মদ আবুল কালাম, কুমিল্লা 9। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, দেশে বর্তমান বার্ষিক তরল দুধ উৎপাদনের সক্ষমতা কত টন এবং বার্ষিক তরল দুধের চাহিদার পরিমাণ কত? খ, দেশের জনগণের চাহিদা মোতাবেক খাঁটি দুধের নিশ্চয়তা দিতে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করিবেন কিনা, করিলে তাহা কি? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। দেশে বর্তমানে বার্ষিক তরল দুধ উৎপাদনের সক্ষমতা 1,55,38,000 মেট্রিক টন এবং বার্ষিক তরল দুধের চাহিদা 1,62,33,000 মেট্রিক টন 2024-25 অর্থ বছরের হিসাবে এটা। মাননীয় স্পিকার, দেশের জনগণকে চাহিদা মোতাবেক খাঁটি, নিরাপদ ও মানসম্মত দুধের নিশ্চয়তা দিতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল প্রাণীজাত পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ ও নিরাপদ খাদ্য সরবরাহের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বীকৃত ISO সনদ প্রাপ্ত একটি অ্যাগ্রিগেটেড কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা হয়েছে মাননীয় স্পিকার, যার মাধ্যমে ভেজালমুক্ত, নিরাপদ, মানসম্মত দুধ সরবরাহ নিশ্চিত করা যাবে। মাননীয় স্পিকার, প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় দেশে দুধ সংগ্রহ, সংরক্ষণ ও মান নিয়ন্ত্রণের ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে 40টি চিলিং প্ল্যান্ট, 466টি উপজেলায় একটি করে মোট 466টি মিল্ক অ্যানালাইজার সরবরাহ করা হয়েছে। এসব মিল্ক অ্যানালাইজারের মাধ্যমে তরল দুধের বিশুদ্ধতা ও গুণগত মান দ্রুত নির্ভুলভাবে পরীক্ষা করা সম্ভব হচ্ছে। এছাড়া ম্যাচিং গ্র্যান্ড কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় 15টি ডেইরি হ্যাব, 300টি ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার, 186টি ক্ষুদ্র আকারের মিল্ক প্রসেসিং প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এসব উদ্যোগের ফলশ্রুতিতে নিরাপদ ও মানসম্মত দুধ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং বাজারজাতকরণের ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে। মাননীয় স্পিকার, এই সকল কার্যক্রমের মাধ্যমে দেশের জনগণের দুধের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। মাননীয় সদস্য মোহাম্মদ আবুল কালাম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
আমি মন্ত্রী মহোদয়ের নিকট আমার সম্পূরক প্রশ্নটি হলো, আমরা বর্তমানে ইরিগেশন বা ফসলাদিতে ডিপ টিউবওয়েলের মাধ্যমে বিদ্যুৎ অথবা ডিজেলের মাধ্যমে পানি সরবরাহ করে থাকি। উন্নত বিশ্বের আমাদের প্রতিবেশী বেশ কিছু দেশে বিদ্যুৎ এবং ডিজেল ছাড়া সৌর বিদ্যুৎ অথবা সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে ইরিগেশন ফসল ফলানো হয়। তাতে আমাদের বিদ্যুৎ এবং ডিজেলের সাশ্রয় হয় এবং এতে একটা ডিপ টিউবওয়েল পরিচালনা চালাইতে বা এটার উপরে যে সৌর বিদ্যুৎ ব্যাটারি সহ চালিত হয় তার দাম পড়ে 6 থেকে 7 লক্ষ টাকা। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট জানতে চাই, আমাদের দেশে এই ধরনের কোনো প্রকল্প ওনার আগামী দিনে উনি এই দেশে আনবেন কিনা, যাতে করে বিদ্যুৎ এবং ডিজেল আমরা সেভ করে সৌর বিদ্যুতের মাধ্যমে আমরা আমাদের ইরিগেশন সহ বিভিন্ন ফসলাদি ফলাতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রশ্নের বাইরে যে উত্তরের বাইরে যে একটা কথা বলতে ইচ্ছা করছে। এই হইল জনগণের ভোটে নির্বাচিত এমপি। জনগণের ভোটে যখন নির্বাচিত হয়েছে, জনগণের সুখ দুঃখের কথা এই যে বলতেছে, প্রত্যেকটা প্রশ্নের ভিতরে দেখেন জনস্বার্থ নিয়ে কথা। জনপ্রতিনিধি নির্বাচিত হইলে এই হইল জনগণের লাভ। বহু বছর ধরে জনগণের নির্বাচিত ছিল না বলে এই প্রশ্নগুলি আসে না। মাননীয় স্পিকার, আজকের এই প্রশ্নকর্তা জনাব এমপি জনাব আবুল কালাম সাহেবকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রশ্নটি করার জন্য। সত্যি এটা একটা প্রবলেম। আমি আপনাদেরকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সবাইকে একটা সুখবর দিতে চাই। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা এরই মধ্যে পরিকল্পনা নিয়েছি, সারা বাংলাদেশে যত শ্যালো এবং ডিপ টিউবওয়েল আছে এগুলিকে পর্যায়ক্রমে সোলারের আওতায় নিয়ে আসা হবে খুব কম সময়ের মধ্যে। আমার মনে হয় আমার প্রশ্নে মাননীয় এমপি আবুল কালাম সাহেব সহ সবাই খুশি হয়েছেন। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই, যেন দ্রুততম সময়ের মধ্যে এটা আমরা শেষ করতে পারি। দেশের জন্য অনেক বড় ধরনের একটা কল্যাণকর কাজ হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। রাশেদা বেগম হীরা, মহিলা আসন 3। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রীর কাছে জানতে চাই, আমি চাঁদপুর 3 আসনের রাজরাজেশ্বর একটা ইউনিয়ন সম্পর্কে বলতে চাই। নামটা হলো রাজরাজেশ্বর। মানুষগুলোও কিন্তু একটু রাজার মতো। প্রচণ্ড নদী ভাঙ্গনের কবলে পড়েও তারা নিজেদের এলাকা ছেড়ে যেতে চায় না। এক জায়গায় ভাঙলে আরেক জায়গায় গিয়ে ঘর তোলে তারা, ওইভাবে তারা বসবাস করে। তা আমি সেখানে দেখেছি তারা যদিও নদী ভাঙ্গা এবং প্রচুর পানির ভিতরে আছে, কিন্তু আসলে সুন্দর ভালো পানি ফসল উৎপাদনের জন্য তাদের পানির ব্যবস্থা নাই। সেজন্য সেখানে প্রচুর গরু উৎপাদন করে এবং প্রচুর দুগ্ধ উৎপাদন করে। চাঁদপুরে প্রায় প্রতিটা ঈদে রাজরাজেশ্বরের গরু দিয়ে কোরবানি হয়। আমার প্রশ্ন হলো, আমি শুধু এখানে বলতে চাই যে সেইখানে একটা দুগ্ধ গরু পালনের ওইখানে মিল্ক ভিটার মতো কোনো এজেন্সি বা মিল্ক প্রসেসিং প্ল্যান্ট নির্মাণে কোনো পরিকল্পনা নেওয়া সম্ভব কিনা চাঁদপুরের রাজরাজেশ্বর ইউনিয়নে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। রাজস্ব ইউনিয়ন, বহুদিন পরে এই ধরনের নাম, খুবই সুন্দর নাম মাননীয় স্পিকার। আর মাননীয় এমপিও বলল যে রাজাবাসার মতো লোকজন বসবাস করে, খুব ভালো লাগছে। আমরা আপনার মাধ্যমে কথা দিচ্ছি, আমরা খুঁজে বেড়াচ্ছি কোথায় কোথায় বেশি দুধ উৎপাদন হচ্ছে। আমার দুধের ঘাটতি সামান্য কিছু আছে, খুব দ্রুততম সময়ের মধ্যে ইনশাআল্লাহ ওই এলাকাতে এই দুধের যে কোনো একটা মিনি প্রসেসিং প্ল্যান্ট হলেও যাবে।
ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার। মোসাম্মদ ফরিদে ইয়াসমিন, মহিলা আসন 6। রহিম, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি পানি সম্পদ মাননীয় মন্ত্রীর কাছে আমি জানতে চাই, কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলাধীন রামকৃষ্ণপুর ইউনিয়নের চিলমারির মাননীয় প্রত্যন্ত চর এলাকা থেকে এমপিও বলল ভেড়ামারা থানার যে রায়তাঘাট, রাজাবাসার মতো লোকজন মিরপুর বসবাস থানাধীন করে। তালবাড়িয়া ঘাট, কুমারখালী থানাধীন খুব কয়াঘাট, ভালো লাগছে। শিলাইদহ ঘাট হয়ে খোকসা পর্যন্ত জানতে চাই নদী তীরবর্তী জেলা অঞ্চল রয়েছে উপজেলা যার দৈর্ঘ্য প্রায় 60 থেকে 65 কিলোমিটার। মাননীয় এই নদীর পার এমপিও দিয়ে বলল বর্তমান থানার রায়তাঘাট, রাজাবাসার ভৌগোলিক মতো অবস্থান লোকজন বসবাস থানাধীন করে। নদী পাথের এই রুটটি রাজশাহী সেই নদী রিজিয়নের নৌপুলিশের তত্ত্বাবধানে যার দৈর্ঘ্য প্রায় 60 কিলোমিটার। এই যার অবস্থান বর্তমান থানার রায়তাঘাট, ভৌগোলিক অবস্থান আমাদের ভেড়ামারা এবং তালবাড়িয়া সেই নদীপুরে রিজিয়নের নৌপুলিশের তত্ত্বাবধানে যার প্রায় 60 কিলোমিটার। এই যার অবস্থান বর্তমান থানার রায়তাঘাট, ভৌগোলিক অবস্থান সন্ত্রাসীদের এখানে তালবাড়িয়া সেখানে নদী রিজিয়নের নৌপুলিশের তত্ত্বাবধানে যার প্রায় 60 কিলোমিটার। এই যার অবস্থান বর্তমান থানার রায়তাঘাট, সন্ত্রাসীদের নৌ পুলিশের কি করবেন উনি? উনি তো নৌঘাটি স্থাপন প্রাণী, করতে পারবেন জি। না। প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মাননীয় প্রাণী কি সম্পদ আপনি মন্ত্রণালয়। চাচ্ছেন কি একটি থানা চাচ্ছেন ওখানে? নৌ পুলিশের থানা? আমি নৌ পুলিশের থানার একটি আবেদন করছি। মাননীয় প্রাণী সম্পদ মন্ত্রী, আপনার আন্ডারে আছে নাকি থানা পুলিশ কিছু? উত্তর দিন। না, এটা মুরগি নিয়ে আসি। আমি পুলিশ তো আমার সাথে নাই, তারপরেও ওই এলাকায় যদি মাননীয় স্পিকার আমার এই রিজার্ভের মাস্টার যদি কেউ ধরে, ওই উসুল্লায় যদি রিকোয়েস্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী রিকোয়েস্ট করতে পারি কিছু পুলিশ পাঠানোর জন্য। ধন্যবাদ। এছাড়া আমার কিছু করার নাই। উনি ধন্যবাদ উনি মাননীয় স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনাকে। বলবেন। রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর 1। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, দুগ্ধ সংক্রান্ত কিছু কথা ইতোমধ্যে মাননীয় মন্ত্রী বলেছেন। আমি মনে করছি যে আমার এলাকার সহ অসংখ্য এলাকা আছে যেখানে এই বিশাল সেক্টরের অনেক বেশি সম্ভাবনা আছে, কিন্তু এই পাস্তুরিত প্রক্রিয়াকরণ যেটা প্রসেসিং জোন যেটা বা সেন্টার, এই সেন্টারটা না থাকার কারণে অনেক জায়গায় এটাকে আমরা কাজে লাগাতে পারছি না, দেশব্যাপী কাজে লাগাতে পারছি না, এবং দেশের বাইরে পাঠানোর ব্যাপারে আমাদের যে উদ্যোগ থাকে সেটাও কাজে লাগাতে পারছি না। আমার প্রশ্ন হচ্ছে যে আমার এলাকা সহ এরকম সম্ভাবনাময় এলাকা, বিশেষ করে পাহাড়ি এলাকা যেখানে সবুজ ঘাস খাওয়ার সুযোগ রয়েছে গরুদের, এই ব্যবস্থাপনাগুলো আরো বেশি বিস্তৃত করা এবং দুগ্ধ সংরক্ষণাগার স্থাপনের ব্যাপারে কোনো উদ্যোগ নেবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। আপনার সাথে আমি একমত পোষণ করছি। আমরা আপনার এলাকা সহ সারা বাংলাদেশে কিছু কিছু এলাকা এমন হয়েছে যে ওই এলাকা দুগ্ধ উৎপাদনের পার্সেন্টেজ খুব দ্রুত হাই হচ্ছে, এবং দীর্ঘদিন ধরে আমাদের এই গাভী পোষার যে প্র্যাকটিসটা আমাদের কৃষকেরা বা যারা গাভী পোষার লালন পালনের সাথে জড়িত আছে তাদের অভিজ্ঞতা অনেক হয়েছে। এরই মধ্যে আমি আপনাদেরকে একটা সুখবর দিতে চাই। আমি কিছুদিন আগে আপনার প্রাণী রিসার্চ ইনস্টিটিউট, যেটা ওখানে আমি গিয়েছিলাম, আমরা নতুন ধরনের একটা ঘাস উদ্ভাবন করেছি যেটার মধ্যে প্রোটিন পার্সেন্টেজ অ্যাবাউট 18%। সো এই প্রোটিন পার্সেন্টেজ বাড়ার অর্থ হলো আপনাকে আর কোনো সলিড ফুড খাওয়াতে হবে না। সো সলিড ফুডটা অনেক এক্সপেন্সিভ। এই ঘাসটা যদি উদ্ভাবন হয়ে গেছে, এটা মাঠ পর্যায়ে চলে যাবে, কিছু কিছু জায়গায় যাচ্ছে। তার অর্থ হলো সরকার চায় গোখাদ্য, উন্নত জাতের গোখাদ্য উঠে আসুক,
উন্নত জাতের গোখাদ্য যত বেশি হবে, দুগ্ধ উৎপাদন বেড়ে যাবে, মাংস উৎপাদন বেড়ে যাবে। সো দুধের উৎপাদন যখন বাড়বে, স্বভাবতই এটাকে সংরক্ষণের প্রশ্ন আসবে। এই ধরনের জায়গাগুলিতে আমরা ছোট ছোট মিনি আকারে আমরা এই ধরনের প্রক্রিয়াজাতকরণ ইউনিট বাংলাদেশে বেশ কিছু আছে। আমার আগের বক্তব্যে আমি বলেছি, আরও নতুন জায়গায় এখানে নতুন কোনো একটা ইউনিট দিতে যদি যায়, নির্দিষ্ট পরিমাণে একটা কোয়ান্টিটির দরকার হয়। এর নিচে যদি হয়, যেই প্রতিষ্ঠা করুক, হোক সেটা সরকার, হোক সেটা প্রাইভেট, এটা অনেক সময় ভাইবেল হয় না। সুতরাং আমাদের সার্ভে কন্টিনিউয়াসলি আছে, যেই এলাকায় ওই লিমিটের কাছাকাছি চলে যাবে, দ্রুততম সময়ে সরকারের পক্ষ থেকে ওই ধরনের প্রক্রিয়াজাতকরণের মিনি ফ্যাক্টরি করে দেওয়া হবে। এরই মধ্যে আমাদের অনেকগুলি করা হয়েছে, আমার আগের বক্তব্য আপনারা নিশ্চয়ই শুনেছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। তারকা চিহ্নিত প্রশ্ন 1959, মাননীয় সদস্য মোহাম্মদ রকনউদ্দিন বাবুল, লালমনিরহাট 2, উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মন্ত্রী মহোদয়ের নিকট আমার প্রশ্ন, মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি বর্তমান সরকার খালকাটা কর্মসূচির আওতায় লালমনিরহাট জেলা, আদিতমারি ও কালীগঞ্জ উপজেলার কোনো প্রকল্প গ্রহণ করিয়েছেন কিনা, করিলে তাহা কি? মাননীয় পানি সম্পদ মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুত খাল খনন কর্মসূচি ব্যাপক আকারে সম্প্রসারণের জন্য দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন শিরোনামে বৃহৎ পরিসরের একটি প্রকল্প প্রণয়নের কাজ চলমান রয়েছে। উক্ত প্রকল্পের আওতায় লালমনিরহাট জেলার আদিতমারি ও কালীগঞ্জ উপজেলার খালসমূহের তালিকা যাচাই বাছাই কার্যক্রম প্রক্রিয়াধীন। যাচাই বাছাই শেষে জনগুরুত্বপূর্ণ খালসমূহ উক্ত প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য রকনউদ্দিন বাবুল, একটি প্রশ্ন উত্থাপন করুন। সম্পূরক প্রশ্ন। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী মহোদয়, আমার আদিতমারি কালীগঞ্জ উপজেলা তিস্তাপাড়ের মানুষ আমরা। খাল খনন কর্মসূচি ছাড়া আমার নির্বাচনী এলাকায় আপনার মন্ত্রণালয় থেকে আর কি কি প্রকল্প গ্রহণ করিয়াছেন, করিলে কি কি? মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য নিশ্চয় অবহিত আছেন যে 19শে জুলাই আমি মাননীয় সংসদ সদস্য সহ তিস্তার পাড়ে গিয়েছি। সেখানে অন্যান্য মাননীয় সংসদ সদস্য সহ আমাদের জাগবাহী আন্দোলনের নেতৃবৃন্দ সেখানে ছিলেন। আমরা সেখানে বিশেষ করে এই যে তিস্তা অববাহিকা, যেটি আমাদের উত্তরবঙ্গের জন্য দীর্ঘদিনের একটা স্বপ্ন, এই প্রকল্পটি বাস্তবায়ন করার লক্ষ্যে ইতিমধ্যে আমরা ফিজিবিলিটি স্টাডি কমপ্লিট করার জন্য দেশীয় প্রযুক্তিতে এবং বিদেশি বলতে আমরা খুব শীঘ্রই চায়না সফর করেছিলাম। চায়না সরকারের আন্তরিকতায় আমরা টেকনিক্যাল সাপোর্ট নেওয়ার চেষ্টা করছি। আমরা আশা করছি যে আগামী 6 মাসের মধ্যে আমাদের এই কার্যক্রম সমাপ্ত হবে এবং ওই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের স্বপ্ন তা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য সম্পূর্ণরূপে উদ্যোগ গ্রহণ করব। মাননীয় স্পিকার, তাছাড়া ওনার ওই এলাকায় যে খাল খনন কর্মসূচির জন্য উনি যে ডিউলেটারগুলো দিয়েছেন, তার মধ্যে প্রায় 14.80 কিলোমিটার আমরা সেখানে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। সেখানে আমাদের একটি প্রকল্প রয়েছে, যে প্রকল্পের মধ্যে ওনার এই খাল খননের যে দৈর্ঘ্য সেটা আমরা অন্তর্ভুক্ত করে আমরা সে এলাকার মানুষের পাশে থাকব। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
হেলেন জেরিন খান, মহিলা আসন 9। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার জেলা মাদারীপুর জেলার চর্মগুড়িয়া বন্দরটি মূলত কুমার নদী এবং আড়িয়াল খাঁ নদীর পাড়ে, এবং এই বন্দরটি বিখ্যাত একটি বন্দর পাটের জন্য এবং চালের ব্যবসায়ের জন্য অতীত দিনে ছিল। কিন্তু এই কুমার নদী এবং আড়িয়াল খাঁ নদী, দুটি নদী প্রায় মৃতপ্রায়। আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীর কাছে জানতে চাই, এই নদী দুইটি খনন করে ওই বন্দরটিকে আবার পুরানো অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় কিনা, সে ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নেবেন কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব যে এই যে দুটি নদী, কুমার নদী এবং আড়িয়াল নদী, দুটি আমাদের সে অঞ্চলের জন্য যেহেতু গুরুত্বপূর্ণ, উনি ওনার একটি ডিউ লেটার দিবেন। আমরা আশা করছি যে খুব শীঘ্রই এই ব্যাপারে আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগে আমরা পদক্ষেপ গ্রহণ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। আব্দুল হান্নান মাসুদ, নোয়াখালী 6। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় পানি সম্পদ মন্ত্রী, আমার দ্বীপ উপজেলা হাতিয়ায় 2 পারের নদী ভাঙ্গন নিয়ে আমি ডিউ লেটার দিলে ওখানে সুপারিশ করেন প্রায় 2 মাস আগে বিভিন্ন জায়গায় ইমার্জেন্সি বেসিসে কাজ করার জন্য। কিন্তু আমার হাতিয়ার একমাত্র চলাচলের পথ আমাদের নলছিড়া ফেরিঘাট এবং চেয়ারম্যানঘাট ফেরিঘাট হুমকির মুখে। যে কোনো মুহূর্তে চেয়ারম্যানঘাট যে বাজারে প্রায় প্রতি বছর 5 থেকে 10 হাজার কোটি টাকার বাণিজ্য হয়, সেই বাজার যে কোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এবং আমার সানন্দী ইউনিয়ন প্রায় অর্ধেক নদীগর্ভে বিলীন হয়ে সুবর্ণচরের সাথে মিশে যাচ্ছে। কিন্তু বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা, রিডিজাইনের মুখে আমার হাতিয়াতে 2 মাসও কোনো ইমার্জেন্সি বেসিসে কাজ শুরু করতে পারে নাই। এই ব্যাপারে কয়েকবার আমি মাননীয় মন্ত্রীকে জানালে উনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলো। এখন পর্যন্ত আমার হাতিয়ায় কেন কাজগুলো শুরু হয় নাই, এই ব্যাপারে যে সকল আমলারা জড়িত তাদের ব্যাপার থেকে জবাব দিতে নেওয়া হবে কিনা। মাননীয় স্পিকার, এটা আমার উপজেলার বাঁচারাকুতি। আমি বাঁচারাকুতি নিয়ে কথা বলছি। হাজার হাজার ঘরবাড়ি প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এই ব্যাপারে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি গত 1 মাস আগে হাতিয়ার পার্শ্ববর্তী ভূমিহীন বাজার এবং নোয়াখালী সুবর্ণচর সে এলাকা গিয়েছি এবং সেখানে মাননীয় সংসদ সদস্য নিজেই উপস্থিত ছিলেন। তিনি সম্পূর্ণ সময় আমাদের সঙ্গে থাকতে পারেন নাই। আমাদের পার্শ্ববর্তী মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান সার্বক্ষণিক সময় ছিলেন। আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে সেখানে জরুরি ভিত্তিতে ইমার্জেন্সি ওয়ার্ক করার জন্য নির্দেশ দিয়েছি। ওনার নির্বাচনী এলাকার একটা বাজার, ভূমিহীন বাজার, সেখানে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে এবং পার্শ্ববর্তী নোয়াখালী সুবর্ণচর সেখানেও কাজ চলমান। আমাদের এই হাতিয়ার দ্বীপটা, এটা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে সেখানের মানুষ বসবাস করছেন। সে এলাকায় একটা পার্মানেন্ট ওয়ার্ক চলমান রয়েছে। উনি যে ব্যাপারে এইমাত্র বলেছেন সেটি হলো চেয়ারম্যান ঘাট এবং হাতিয়া বাজার। এখানে 2টি ইমার্জেন্সি ওয়ার্ক কাজ করার জন্য আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। আমরা আশা করছি খুব শীঘ্রই এর কাজ শুরু হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিলকিস ইসলাম, মহিলা আসন 7। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, আমাদের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় চারালকাঠা একটা নদী আছে। সেই নদীতে বিপুল স্রোত সেখানে, এবং কয়েকদিন আগে ইমার্জেন্সিভাবে আমি গত 2 তারিখে সেখানে কিছুটা বাঁধ রক্ষা করার আমাদের এই মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটা শুরু করেছে। কিন্তু আমি যখন সেখানে গেলাম তখন এলাকার জনগণের দাবি, সেই চারালকাঠা নদীর মাঝখানে কিছুটা জায়গা যদি কেটে এই প্রবাহটাকে
মানে অন্যদিকে নেওয়া যায়, তাহলে এই নদী ভাঙ্গন থেকে ওই এলাকাটি রক্ষা পাবে। এবং তার জন্য তারা সেই এলাকার সব জনগণ মিলে সবাই স্বাক্ষর করে একটি আবেদন তারা তৈরি করছে। আমার প্রশ্ন যে মাননীয় মন্ত্রী মহোদয়, এই জায়গাটি, এই চারাকাঠা নদীটি, এটা বাহাগেলি ইউনিয়ন, সেখানে গিয়ে জরিপ করে এই কার্যক্রমটি শুরু করবেন কিনা, সেটাই আমার প্রশ্ন। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, নীলফামারী জেলা লালমনিরহাট তিস্তা নদীর যে অববাহিকা, এর পাশেই আমি গত 19শে জুলাই নীলফামারী জেলার এই যে তিস্তার সঙ্গে কানেক্টেড যে খালগুলা, সেখানে গিয়েছি। সেখানে আমাদের অন্যান্য মাননীয় সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা আশা করছি যে আমাদের ওই অঞ্চলের যে মানুষের দীর্ঘদিনের দাবি রয়েছে, সব হয়তো আমরা এই মুহূর্তে অ্যাডজাস্ট করতে পারি নাই। আমরা খুব শীঘ্রই জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ গ্রহণ করব। তাছাড়া উনি যে খালটির কথা বলেছেন, যে সেখানে পার্শ্ববর্তী একটা বাঁধ কেটে সেটাকে খালের সাথে অন্তর্ভুক্ত করার জন্য, সেটি আমার মনে হয় আমাদের একটু টেকনিক্যাল কিছু স্টাডি থাকবে। সেটা আমি নিশ্চয়ই আশা করছি যে উনি আমাদেরকে নতুন করে একটা যদি ডিউ লেটার দেন, আমি সেটা সংশ্লিষ্ট আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে নিয়ে আমাদের সেখানে করণীয় কি এই মুহূর্তে, সেটা জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ হলো। আজ জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে 87টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর 1; নেওয়াজ হালিমা আরলি, মহিলা আসন 5; বিলকিস ইসলাম, মহিলা আসন 7; মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা 5; আরিফা সুলতানা, মহিলা আসন 30; মোহাম্মদ আনোয়ারুল হক, নেত্রকোনা 2; সানসিলা জেবরিন, মহিলা আসন 15; AK ফজল হক মিলন, গাজীপুর 5; মোহাম্মদ জনাব আনিসুর রহমান, মাদারীপুর 3; মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর 3; শেখ ফরিদ আহমদ, চাঁদপুর 3; মোহাম্মদ মুক্তার আলী, যশোর 6; মোহাম্মদ আব্দুল করিম, গাইবান্ধা 2; মোহাম্মদ আজিজুর রহমান, যশোর 1; আমির রেজাজ খান, খুলনা 1; মোহাম্মদ মাহবুবুল আলম, কুড়িগ্রাম 3; মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া 4; মোহাম্মদ সাদিক রিয়াজ, দিনাজপুর 2; ইমরান আহমদ চৌধুরী, সিলেট 6; রেজা আহমদ, কুষ্টিয়া 1; AE সুলতান মাহমুদ বাবু, জামালপুর 2; মোহাম্মদ জাহানদার আলী মিয়া, মাদারীপুর 2; সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর 3; মোহাম্মদ রুহুল আমিন দুলাল, পিরোজপুর 3; মোহাম্মদ আইনুল হক, সিরাজগঞ্জ 3; SM জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18; মোহাম্মদ ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা 1; মোহাম্মদ মাহবুবুল হক রুবেল, শেরপুর 3; মোহাম্মদ আবুল কালাম আজাদ, খুলনা 6; মোহাম্মদ ফজলে হুদা, নওগাঁ 3; SM রফিকুল ইসলাম, গাজীপুর 3; AM মাহবুবউদ্দিন, নোয়াখালী 1; মোহাম্মদ আবদুল্লাহ, মুন্সিগঞ্জ 1; শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা 2; মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল, রংপুর 3; রফিকুল ইসলাম হিলালি, নেত্রকোনা 3; মোহাম্মদ আব্দুল হান্নান, চাঁদপুর 4; জয়নুল আবেদিন, বরিশাল 3; সাঈদ আহমদ, শরীয়তপুর 1; মোহাম্মদ আশরাফুদ্দিন, নরসিংদী 5; মোহাম্মদ আখতারুজ্জামান, ময়মনসিংহ 10; মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম 1; ওবায়দুল্লাহ সালাফি, নীলফামারী 3; মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6; অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী 5; মোহাম্মদ ফজলুর রহমান, কিশোরগঞ্জ 4; আলী আজম আবু বকর, ঝিনাইদহ 2; মাসুম মুস্তফা, নেত্রকোনা 5; মোহাম্মদ আবুল হাসান, সিলেট 5; ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা 1; মুর্শেদ মিল্টন, বগুড়া 7; জয়নুল আবেদিন ফারুক, নোয়াখালী 2; ফখরুদ্দিন আহমদ, ময়মনসিংহ 11; মোহাম্মদ শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর 1; আখতার হোসেন, রংপুর 4; মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া 3; আন্না মিন্স, মহিলা আসন 19; মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2;
তাসমিয়া প্রধান মহিলা আসন 47, মোহাম্মদ কায়সার আহমদ সুনামগঞ্জ 3, নাদিয়া পাঠান পাপন মহিলা আসন 32, ফাইমা নাসরিন মহিলা আসন 29, শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5, মোহাম্মদ আব্দুল সাত্তার নীলফামারী 1, ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান ময়মনসিংহ 7, মোহাম্মদ মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লা 10, মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2, মোহাম্মদ নুরুল আমিন রংপুর 6, মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা 2, মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম 12, মোহাম্মদ নুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ 3, মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার জামালপুর 4, সবিকুন নাহার মহিলা আসন 39, মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1, মমতাজ আলো মহিলা আসন 28, এস এম ফয়সাল হবিগঞ্জ 4, মোহাম্মদ ইলিয়াস মোল্লা ফরিদপুর 1, মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা 5, মোহাম্মদ নুরুল ইসলাম ভোলা 4, মোহাম্মদ আব্দুল আজিজ নাটোর 4, হেলেন জেরিন খান মহিলা আসন 9, রেহানা আক্তার রানু মহিলা আসন 4, মোহাম্মদ শাম্মী আক্তার মহিলা আসন 22, শিরিন সুলতানা মহিলা আসন 2, মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুর 2, সুলতানা আহমেদ মহিলা আসন 17, কাজী রফিকুল ইসলাম বগুড়া 1। নোটিশগুলোর মধ্য থেকে আমি মাননীয় সংসদ সদস্য আরিফা সুলতানা মহিলা আসন 30, আক্তার হোসেন রংপুর 4, আন্না মিন্স মহিলা আসন 19-এর নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হলো না বলে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা হয়নি, বিধি অনুযায়ী তাদের মধ্য থেকে প্রত্যেককে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাবো। তবে মোট 30 মিনিটের মধ্যে যতজন সদস্যের বক্তব্য রাখা সম্ভব ততজনই বক্তব্য রাখবেন। মাননীয় সদস্যবৃন্দ, বিধি অনুযায়ী আজকে বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশটি শুধু পড়বেন, অন্য বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশ পড়বেন না। প্রথম বক্তব্য রাখবেন নেওয়াজ হালিমা আর্লি মহিলা আসন 5। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। আমি আপনার মাধ্যমে মাননীয় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সেটা হলো যে অলস বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ সংক্রান্ত একটি অসম চুক্তি, অনৈতিক চুক্তি করে গিয়েছিলেন ফ্যাসিস্ট সরকার, যার মাধ্যমে আমরা পুরো বাংলাদেশি একটি হুমকির মুখে পড়েছি। বাংলাদেশের জনগণের জন্য এই চুক্তিটি বাতিল করা অতীব জরুরি। আমি এই ক্ষেত্রে নিজস্ব সৌর প্ল্যান্ট কিংবা নতুন নবায়নযোগ্য জ্বালানি যেটা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করবে এই বিষয়ক কিছু জিনিস আর কি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে কবে নাগাদ অতি দ্রুত এই অসম চুক্তিটির পরিবর্তে আমাদের যে সৌর রোড প্ল্যান রয়েছে সেটি কার্যকর করবেন বলে দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। পরবর্তী বক্তা বিলকিস ইসলাম মহিলা আসন 7। মাননীয় স্পিকার, আমার নোটিশটি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মনোযোগ আকর্ষণ করে আমি বলতে চাই যে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় একটি হাসপাতাল আছে। সেই হাসপাতালের বাউন্ডারি ওয়াল পুনর্নির্মাণ ও সার্বিক উন্নয়ন প্রসঙ্গে মাননীয় স্পিকার, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সো বিজি, আপনার উদ্দেশ্যে বক্তব্য রাখছেন মাননীয় সদস্য, একটু দয়া করে শুনুন। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় হাসপাতালের বাউন্ডারি ওয়াল পুনর্নির্মাণ ও সার্বিক উন্নয়ন প্রসঙ্গে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারি ওয়ালটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং এটির বেশি উচ্চতা না হওয়ার জন্য সন্ধ্যার আগে থেকে এখানে নানা ধরনের লোকজন সেখানে বাউন্ডারি ক্রস করে ভিতরে গিয়ে সামাজিক অপকর্মে লিপ্ত হয় এবং সেখানে স্বাস্থ্য সেবাতেও অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। আবাসিক ভবন ও কোয়ার্টারগুলির অবস্থা এতই জরাজীর্ণ যে সেখানে কেউ বসবাস করে না, অনুপযোগী হয়ে গেছে। এছাড়া হাসপাতালে অটোমেটেড হেমাটোলজি মেশিন, ডেন্টাল চেয়ার পুরনো
অকার্যকর হওয়ার রোগ নির্ণয় দন্ত চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মানুষ, বিশেষ করে দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠী প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সে অবকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে ওই এলাকার জনগণকে আশ্বস্ত করার অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা 5। মাননীয় স্পিকার, ৭১ বিধিতে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটা বিষয় আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। যদিও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এখন দেখছি না, আমি আপনার মাধ্যমে আমি নিশ্চিত উনি বিষয়টি জানবেন। মাননীয় স্পিকার, আমার ঢাকা 5-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ইফটিজিংয়ের মতো সারা বাংলাদেশে যে ব্যাধিগুলো ছড়িয়ে পড়ছে, আমার এই এলাকার মানুষ এই সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের কারাগ্রাসে আজ নিমজ্জিত। আমাদের তরুণ সমাজ যারা আগামী দিনের বাংলাদেশে নেতৃত্ব দেবে, তাদের মাদকের বয়াল থাবায় তারা আজ ধ্বংস হয়ে যাচ্ছে। পাড়ায় মহল্লায় বখাটেদের উৎপাত, ইফটিজিংয়ের কারণে আমাদের মেয়েরা ক্লাসে যেতে পারছে না এবং খেটে খাওয়া মানুষেরা সাধারণ জীবিকার অন্বেষণে তারা ছোট ব্যবসা করছে, সেখানে চাঁদাবাজি হচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বৃহৎ ব্যবসায়ী যারা আছে তারা চাঁদাবাজদের দৌরাত্মে অতিষ্ঠ হচ্ছে। মাননীয় স্পিকার, এই ক্ষেত্রে সাধারণ জনগণ যখন প্রতিবাদ করছে, উল্টা আমাদের সাধারণ জনগণের উপর এই মাননীয় সদস্য কামাল চাঁদাবাজ হোসেন, মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, যে এই নোটিশটি সম্পর্কে আপনি বলবেন সেটা হলো অলস বিদ্যুৎ কেন্দ্রের সেটা হলো অবহেলিত জনগোষ্ঠীর আর্তনাদ প্রসঙ্গে। খুব আর্তনাদ দেয় মাননীয় নাকি স্পিকার, আপনাদের? আমাদের ওটা এই সম্পর্কে অঞ্চলে বলেন, বিদ্যুৎ, কিভাবে আর্তনাদ করে এটা সম্বন্ধে আমাদের বলেন। বিদ্যুতের যে বেহাল দশা, আমি আজকে যখন সংসদে আসছি তখনও আমার এলাকা থেকে এটা তো আপনার নোটিশ না, যেটা নোটিশ দিয়েছেন সেটা আমি পড়েন। আমি অনেকগুলো নোটিশ দিছি মাননীয় স্পিকার। এর মধ্যে এই যে আর্তনাদ করে এটা শুনান, আমরা শুনতে আগ্রহী। ওনাকে মাইক দেন। মাননীয় স্পিকার, আমাদের এই অঞ্চলে বিদ্যুতের যে সমস্যা, এটা বিদ্যুৎ গ্যাস একটি মারাত্মক আকার ধারণ করেছে। এই ক্ষেত্রে আমি পূর্ব নোটিশ দিয়েছি, কথা বলেছি, আবার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনার বক্তব্য বিষয়ে উত্থাপনীয় বিষয় হলো ঢাকা 5 আসনের অনুন্নত অবহেলিত জনগোষ্ঠীর আর্তনাদ প্রসঙ্গে। বিদ্যুৎ না পেলে কি বিদ্যুৎ নিয়ে বলছেন আপনি? বিদ্যুৎ নিয়ে আর্তনাদ করছে না, বিদ্যুৎ গ্যাস এই দুইটি মৌলিক সমস্যা, তারপরে চাঁদাবাজি সহ। আমি মাননীয় স্পিকারের মাধ্যমে শুনেন, যে বিষয়টি কোনো মাধ্যমে না, যে নোটিশটা আপনার দিয়েছেন সেটা পড়বেন, এর বাইরে কোনো কথা বলার নেই, পড়ে যান শুধু। মাননীয় স্পিকার, আমি কয়েকটি নোটিশ নাই আপনার কাছে? নোটিশটি তো আমি কয়েকটা আপনাকে দিচ্ছি আর কি। এখানে আমি যে বিষয়টি কথা বলছি সেটা হচ্ছে আমাদের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ এবং জলাবদ্ধতা, এই কয়েকটি মৌলিক সমস্যা নিয়ে আমি কথা বলছিলাম। শুনেন মাননীয় সদস্য, আপনার যে সমস্যা সেই সম্পর্কে মন্ত্রণালয় আপনাকে জবাব দেবে, সুতরাং যেটা উত্থাপন করছেন সেটাই বলেন। অন্যগুলা বললে আপনি অন্য মন্ত্রণালয়ের কথা বললে তো হবে না। আপনি এখানে যে বিষয়টি নোটিশ দিয়েছেন সেটি পড়ে যান। আমাদেরকে যে নোটিশ দিয়ে যদি না থাকে তাহলে বসে যান। জি জি, মাননীয় বিরোধী দলের নেতা। এখানে শুধু কামাল হোসেন সাহেব না, আরো অনেকেই দেখতেছি মাল্টিপল নোটিশ দিয়েছে। তা আপনি তো এর আগে অনুরোধ করেছিলেন যে পার্টিকুলার ডের জন্য সিঙ্গেল একটা নোটিশ সাবমিট হবে। জি, ওইটাই যদি সবাই ফলো করেন তাইলে কনফিউশনটা হয় না। এখন সম্ভবত আস্থার জায়গা থেকে ওনারা সমস্যায় ভুগেন যে কোনটা দিলে কোনটা গ্রহণ হয় আবার কোনটা পড়ে যায়। তা আমার মনে হয় যে এখন থেকে যদি এটা আপনি স্ট্রিক্ট করেন যে একটাই নোটিশ সাবমিট করতে পারবেন একটা সেশন, এর বেশি না, একদিনে, তাহলে আমরাই ঝামেলায় পড়ি না আর কি।
ধন্যবাদ। ওনারা বিব্রত হন না, যারা গিয়ে এটা বলতেছেন, একটার জায়গায় আরেকটা বলতেছেন, অনেকেই দেখতেছি এটা করছেন। এটা মনে হয় ঠিক করা দরকার মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ বিরোধী দলের নেতা। মাননীয় সদস্যবৃন্দ, একদিনে একটা নোটিশ দিবেন, এবং এটা সম্পর্কে আমি বলেছিও আগে যে একটা করে অনুগ্রহ করে একটা নোটিশ দিবেন, এবং যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি প্রেসিং, যেটা ইমার্জেন্সি মনে হয় আপনার কাছে, সেটার আপনি নোটিশ দিবেন। মন্ত্রণালয় এটার একটা জবাব আপনাকে দেবে যথাযথ সময়। ধন্যবাদ। পরবর্তী মোহাম্মদ আনোয়ারুল হক, নেত্রকোনা 2। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার উত্থাপনীয় বিষয়, এটা শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কওমি মাদ্রাসা স্থাপন এবং পরিচালনা বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন প্রসঙ্গে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কওমি মাদ্রাসাগুলোর অবদান এবং ভূমিকা দীর্ঘদিনের। বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক ঐতিহ্যবাহী এই ধরনের দিনী প্রতিষ্ঠান রয়েছে যাদের শিক্ষার মান নিয়ে কোনো প্রশ্ন নেই। এই সকল প্রতিষ্ঠান থেকে অতীতে এবং এখনও আলেম ওলামা এবং ইসলামিক চিন্তাবিদ বের হয়েছেন, কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে প্রতিটা গ্রামেই অনেকেই ব্যক্তি উদ্যোগে মাদ্রাসা স্থাপন করে যাচ্ছেন। এজন্য একজন আলেম যখনই মনে করেন তখনই উনি একটি মাদ্রাসা খুলে বসেন। এমনকি একই বিল্ডিংয়ে একাধিক মাদ্রাসা প্রতিষ্ঠানও রয়েছে। এগুলি নিয়ন্ত্রণ করার জন্য কোনো কার্যকরী ব্যবস্থা বা কোনো সংস্থা আছে কিনা আমাদের জানা নাই। বিশেষ করে মহিলা মাদ্রাসাগুলি, বিশেষ করে কওমি মহিলা মাদ্রাসাগুলির অবস্থান আরও খারাপ। এগুলিতে নারী নিপীড়ন সহ যৌন হয়রানির ঘটনা নিত্য নৈমিত্তিক হয়ে আসে। সুতরাং এই মুহূর্তে কওমি মাদ্রাসা স্থাপন এবং পরিচালনার জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন। আমি এই ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। AKM ফজলুল হক মিলন, গাজীপুর 5। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য রাখছি। আমার নির্বাচন এলাকা 198 গাজীপুর 5 এর অন্তর্গত কালীগঞ্জ উপজেলার অধিকাংশ মৌজায় জমি সাবকাবলা হস্তান্তরের ক্ষেত্রে প্রতি শতাংশে 30,000 টাকা হারে উৎসকর নির্ধারণ করা হয়। ফ্যাসিস্ট সরকারের কর্তৃক আরোপিত এই অযৌক্তিক ও বৈষম্যমূলক কর হার বর্তমানে এলাকার জনসাধারণের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। উৎসকরের অস্বাভাবিক উচ্চ হারের কারণে কালীগঞ্জ উপজেলার জমি ক্রয় বিক্রয় কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। সাধারণ মানুষ জমি হস্তান্তরের উদ্দেশ্যে সাব রেজিস্ট্রি অফিসে গেলেও অতিরিক্ত উৎসকর পরিশোধে অক্ষম হওয়ায় দলিল সম্পাদন করতে পারছেন না। যদিও করে তাহলে সেগুলি দানপত্র দলিল করে। এর ফলে জনগণ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সরকারও বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি আরও বিস্ময়কর এই জন্য যে কালীগঞ্জ উপজেলার কিছু কিছু মৌজায় এমনও দেখা গেছে জমির মূল্যের চেয়েও কয়েক গুণ বেশি উৎসকর পরিশোধ করতে হচ্ছে, যা কোনোভাবে যৌক্তিক নয়। মাননীয় স্পিকার, অপরদিকে পার্শ্ববর্তী উপজেলার সময়ে যেখানে শিল্পাঞ্চল ও বাণিজ্যিক কার্যক্রম অধিকতর বিস্তৃত, সেখানে উৎসকর অনেক কম হারে নির্ধারিত হয়েছে। অথচ কালীগঞ্জ উপজেলার মাত্র 2টি উচ্চ মূল্যের মৌজাকে ভিত্তি করে সমগ্র উপজেলার মৌজার সময় একই হারে উৎসকর আরোপ করা হয়েছে, যা বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং জনগণের উপর একটি অসহনীয় বোঝা হয়ে দাঁড়িয়েছে। এমত অবস্থায় কালীগঞ্জ উপজেলার সকল মৌজায় বর্তমানে প্রচলিত প্রতি শতাংশে 30,000 টাকা হারে উৎসকর ব্যবস্থা বাতিলপূর্বক পার্শ্ববর্তী উপজেলা সমূহের ন্যায় জমির মূল্যের উপর শতকরা 2 হারে উৎসকর নির্ধারণের বিষয়ে সরকারের সদয় দৃষ্টি ও প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করছি। এর ফলে একদিকে সাধারণ মানুষ উপকৃত হবেন, অন্যদিকে জমি ক্রয় বিক্রয় বৃদ্ধি পাওয়ায় সরকারের রাজস্ব আদায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। পরবর্তী বক্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর 3। মাননীয় স্পিকার, আমি একটু জানতে চাচ্ছিলাম যে কোন বিষয়ের উপর। কোনটা দেখেন তো। হ্যাঁ, প্রশ্ন না। মাননীয় সদস্য, বেশি নোটিশ দেবেন না, একটা একটা করে দেন, ডেলি একটা দেবেন ডেইলি। মাদারগঞ্জ উপজেলা হইতে বগুড়া জেলার সারিয়াকান্দির মধ্যে 2য় যমুনা সেতু নির্মাণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যে গৃহীত 2026-27 অর্থ বছরের বাজেটে
যমুনা নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণের প্রস্তাব করা হয়েছে এবং এই বছরই সম্ভবত যাচাই করে স্থান নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হবে মর্মে সংসদকে অবহিত করা হয়েছে। আমি মাননীয় যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মহান সংসদে এই দাবি উত্থাপন করতে চাই যে যমুনা সেতুর উপর বর্তমানে যে চাপ, যানবাহনের যে চাপ, এই চাপ কমিয়ে আনবার জন্যে যমুনা নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণের দাবি, এটি বর্তমান সময়ে খুবই জনগুরুত্বপূর্ণ দাবি হিসাবে আমাদের সকলের সামনে উপস্থাপিত হয়েছে। এবং এই যমুনা সেতুর স্থান নির্ধারণের জন্যে সম্ভবত যাচাইয়ের জন্যে 3টি প্রস্তাব করা হয়েছে। একটি প্রস্তাবে বলা হয়েছে বগুড়া জেলার সারিয়াকান্দি এবং জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মধ্যে এই সেতু নির্মাণ করার জন্যে। আরেকটি প্রস্তাব আছে গাইবান্ধা জেলায়, আরেকটি তৃতীয় প্রস্তাব আছে অন্য কোনো জায়গায়। মাননীয় স্পিকার, আমি মাননীয় যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে বগুড়া জেলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জেলা বগুড়া জেলা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জেলা বগুড়া জেলা। এই বগুড়া জেলার সারিয়াকান্দি থেকে জামালপুর জেলার মাদারগঞ্জের মধ্যে এই সেতু নির্মিত হলে উত্তরবঙ্গের অধিকাংশ জেলা উপকৃত হবে এবং সেই সাথে আমাদের বগুড়ার সাথে মাদারগঞ্জের এই সেতু যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের মধ্য দিয়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জেলা বগুড়াকে আমাদের। শেখ ফরিদ আহমদ, চাঁদপুর 3। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা চাঁদপুর 3 অন্তর্গত চাঁদপুর পৌরসভা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদীবন্দর ও একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক নগরী। 1897 সালে প্রতিষ্ঠিত এই প্রাচীন প্রথম শ্রেণীর পৌরসভা। বর্তমানে চাঁদপুর পৌরসভায় প্রায় 5 লক্ষ মানুষের বসবাস, কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সংস্কারের অভাবে পৌর এলাকায় সড়ক ও ড্রেনের অবস্থা বেহাল অবস্থায় বিরাজ করছে। বর্ষা মৌসুমে অতিবৃষ্টিতে প্রধান সড়ক, আভ্যন্তরীণ রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও কেন্দ্র ও ব্যবসা প্রতিষ্ঠান জলমগ্ন হয়ে পড়েছে। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, খাল পুনঃখননের অভাবে এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ঘাটতি কারণে জলাবদ্ধতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাননীয় স্পিকার, জলাবদ্ধতার কারণে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য পানিবাহিত রোগের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি নিয়ে আমি ইতিমধ্যে মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মহোদয়ের নিকট একাধিক ডিউ লেটার প্রদান করেছি, কিন্তু সমস্যার স্থায়ী সমাধানে এখনও প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ দৃশ্যমান হয়নি। মাননীয় স্পিকার, অতএব বিষয়টি জরুরি, জনস্বার্থ সংশ্লিষ্ট ও জনগুরুত্বপূর্ণ হওয়ায় চাঁদপুর পৌরসভার সড়ক, ড্রেন ও জলবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা প্রদান এবং ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের মাধ্যমে লক্ষ্যে মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ মুক্তার আলী, যশোর 6। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার আজকে উত্থাপন বিষয় আছে শিক্ষা ব্যবস্থায় এআই শিক্ষাকে অন্তর্ভুক্তি প্রসঙ্গে। আমরা সবাই জানি এআই লিটারেসি দ্রুত ডিজিটাল লিটারেসিতে পরিণত হচ্ছে। এই জন্য ক্রমবর্ধমানভাবে এআইয়ের প্রতি আকর্ষণ সৃষ্টি হচ্ছে এবং যারা স্নাতকধারী তাদের জন্য এই জ্ঞানটা একান্ত আবশ্যক হয়ে উঠেছে। বাংলাদেশে এর গুরুত্ব অনস্বীকার্য এবং নীতিমালা প্রণয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরীক্ষামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমরা জানতে পেরেছি। 2026-2030 সালের ন্যাশনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পলিসির খসড়া নীতিমালায় এআই সক্ষমতা বৃদ্ধি, দায়িত্বশীল এআই ব্যবহার
এবং মানব সম্পদ উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এটি ইঙ্গিত করে যে এআই শিক্ষা জাতীয় অগ্রাধিকারের একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে। তবে যেসব দেশ ইতিমধ্যে প্রাথমিক পর্যায় থেকেই বিদ্যালয়ের কারিকুলামে এআই শিক্ষা অন্তর্ভুক্ত করেছে, তাদের তুলনায় বাংলাদেশ বাস্তবায়নের দিক থেকে একেবারেই প্রাথমিক পর্যায়ে অবস্থান করছে। শিক্ষার্থীদের এআই নির্ভর কর্মবাজারে জন্য প্রস্তুত করতে বাংলাদেশে অন্ততপক্ষে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একটি সমন্বিত, সুসংগঠিত ও ধাপে ধাপে অগ্রসরমান শিক্ষা কাঠামোর প্রয়োজন, যার মাধ্যমে ভাষা, বিশেষ করে ইংরেজি ভাষা, গণিত এবং ডিজিটাল দক্ষতার পাশাপাশি এআই শিক্ষাকে শিক্ষাক্রমে একীভূত করা যায়। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে বিশ্বের অতীব জরুরি ও জনগুরুত্ব সম্পন্ন। মোহাম্মদ আব্দুল করিম, গাইবান্ধা 2। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে সড়ক পরিবহন সেতু মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করিতে চাই। মাননীয় স্পিকার, আমার উত্থাপনের বিষয় হলো গাইবান্ধা জেলার বালাসী থেকে জামালপুর জেলার বাহাদুরাবাদ সেতু নির্মাণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, বাংলাদেশের উত্তরাঞ্চলের উন্নয়ন, আঞ্চলিক বৈষম্য দূরীকরণ, দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গাইবান্ধা জেলার বালাসী এবং জামালপুর জেলার বাহাদুরাবাদের মধ্যে যমুনা নদীর উপর একটি আধুনিক সেতু নির্মাণ সময়ের দাবি। এই সেতু নির্মিত হলে দুটি জেলার মধ্যে শুধু নয়, বরং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মাননীয় স্পিকার, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর এবং আশেপাশের জেলার কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হবে। পরিবহন ব্যয় ও সময় উল্লেখযোগ্যভাবে কমবে। নতুন শিল্প, গুদাম, কোল্ড স্টোরেজ এবং কৃষিভিত্তিক শিল্প স্থাপনের সুযোগ সৃষ্টি হবে। স্থানীয় ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা নতুন বাজারে প্রবেশের সুযোগ পাবেন। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, উত্তর অঞ্চলের সঙ্গে ঢাকা সহ দেশের অন্যান্য অঞ্চলে বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। বিদ্যমান যমুনা সেতুর উপর চাপ কমবে। মাননীয় স্পিকার, জাতীয় মহাসড়ক নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে। ভবিষ্যৎ আঞ্চলিক বাণিজ্য এবং আন্তর্দেশীয় যোগাযোগ সম্প্রসারণ সহায়ক হবে। ব্রহ্মপুত্র এবং যমুনা নদী কেন্দ্রিক পর্যটন, নদী বন্দর, ঐতিহাসিক স্থানসমূহের বিকাশ ঘটবে। মাননীয় স্পিকার, দেশের এবং বিদেশে পর্যটকদের আকৃষ্ট করার সুযোগ সৃষ্টি হবে। মাননীয় স্পিকার, বালাসী বাহাদুরাবাদ সেতু শুধু একটি যোগাযোগ আমির এজাজ খান, খুলনা 1। ধন্যবাদ মাননীয় স্পিকার। খুলনা জেলার দাগব উপজেলার কলেজগঞ্জ ইউনিয়ন, বাণীসান্তা ইউনিয়ন, সুদূরখালী ইউনিয়ন সুন্দরবন সংলগ্ন একটি সম্ভাবনাময় পর্যটক এলাকা। এই অঞ্চলে ইতিমধ্যে বেশ কয়েকটি বেসরকারি রিসোর্ট ও পর্যটক গড়ে উঠেছে এবং দেশ বিদেশের পর্যটকদের আকৃষ্ট হয়েছে। পর্যটন শিল্প বিকাশের মাধ্যমে স্থানীয় জনগণের কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে এইসব রিসোর্ট, পর্যটন কেন্দ্র খুলনা মহানগরী থেকে সরাসরি পৌঁছানো উপযোগী কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা নাই। ফলে পর্যটক, বিনিয়োগকারী এবং স্থানীয় জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়ক যোগাযোগের অভাবে এই অঞ্চলের পর্যটন সম্ভাবনা পূর্ণাঙ্গভাবে বিকশিত হচ্ছে না এবং সরকারের রাজস্ব বৃদ্ধির সুযোগও বাধাগ্রস্ত হচ্ছে। এই অবস্থায় সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক খুলনা থেকে দাগবে, কৈলাসগঞ্জ ও বাণীসান্তা ইউনিয়ন, সুদূরখালী ইউনিয়ন পর্যন্ত আধুনিক ও টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থা নির্মাণ এবং পর্যটক অবকাঠামো উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। অতএব বিষয়টি জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় সরকারের দৃষ্টি আকর্ষণপূর্বক সংসদে আলোচনা করার
অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। পরবর্তী বক্তা মাননীয় সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, উত্তরের জনপদ খ্যাত আমাদের বগুড়া, উত্তরের একটি জনপদ খ্যাত এবং অনেক বড় একটা বিস্তীর্ণ অঞ্চল। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে বিগত 17 বছর শুধু নয়, দেশ স্বাধীনের পর থেকে যে এই অঞ্চলটিকে আরও উন্নতি হওয়া দরকার ছিল, কিন্তু প্রকৃত অর্থে ততগুলো আমরা পাইনি। মাননীয় স্পিকার, আমাদের এই উত্তরের এই জনপদে আমি মনে করি যে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে লক্ষ লক্ষ মানুষের বেকার সংস্থান, কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আমাদের শিক্ষিত বেকার যুবকদেরকে আরও সামনে নিয়ে আসতে হবে। মাননীয় স্পিকার, যদি শিক্ষিত এই জনগোষ্ঠীকে আমরা সামনে নিয়ে আসতে পারি, আগামী নতুন বাংলাদেশটা আরও সুন্দর হবে। মাননীয় স্পিকার, আমি প্রত্যাশা করি যে এই উত্তরাঞ্চলের জনপদ আমরা শুধু আমাদের দলীয় নেতাকর্মী নয়, বাংলাদেশের শিক্ষিত এবং মেধাবী স্মার্ট যারা আছে তাদেরকে নিয়ে এই বগুড়াতে একটি ইকোনমিক জোন আমরা যদি গড়ে তুলতে পারি, এই অর্থনৈতিক অঞ্চল যদি হিসেবে গড়ে ওঠে, বগুড়ার সঙ্গে অনেকগুলো জেলার খুব মাল্টি কানেকশন আছে। মাননীয় স্পিকার, আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, এই উত্তরে অবহেলিত জনপদ দীর্ঘ 17 বছরে সবচাইতে বেশি বঞ্চিত হয়েছে। এই জনপদটাকে সুন্দর সাবলীল করার জন্য আমরা এখানকার যদি মাল্টিপলভাবে এই অর্থনৈতিক জোনটা গড়ে তুলতে পারি, আমার বিশ্বাস আমাদের কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শান্তি, সাম্য এবং বিনয়ের যে বাংলাদেশ চেয়েছেন, সবার আগে বাংলাদেশ চেয়েছেন, এই শিক্ষিত বেকার যুবকদের নিয়ে আগামীর একটা নতুন বাংলাদেশ আমরা দেখব, এটি আমরা প্রত্যাশা করছি। মাননীয় স্পিকার, তবে আমি প্রত্যাশা করি যে আমাদের দেশের নতুন নতুন যে শিক্ষার্থীগুলো আমরা 17 বছরে বগুড়ার মানুষ দেখেছি যে শত যোগ্যতা থাকার পরও তারা চাকরি পায়নি, সমস্ত জায়গা থেকে বঞ্চিত হয়েছে। এই ইকোনমিক্যাল জোন যদি গড়ে ওঠে মাননীয় স্পিকার, তাহলে এই জোনের মাধ্যমে আমরা সবাই কিন্তু কানেক্টেড হতে পারবো এবং আমাদের এই অঞ্চলটা মোহাম্মদ সাদিক রিয়াজ, দিনাজপুর 2। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মাননীয় নৌ পরিবহন মন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করছি, নোটিশটি দিয়েছি। আমার নোটিশের উত্থাপিত বিষয় দিনাজপুর জেলার বিরল স্থল বন্দরটি চালুকরণ প্রসঙ্গে। আমি আমার নির্বাচনী এলাকা দিনাজপুর জেলার বিরল ও বোচাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। দেশের মধ্যে দিনাজপুর জেলা গুরুত্বপূর্ণ একটি জেলা। এ জেলার অনেক ফসল হয়, অধিক পরিমাণে ফসল উৎপাদিত হয়। তার মধ্যে দিনাজপুরে লিচুর জন্য বিখ্যাত, দেশ জুড়ে সুনাম রয়েছে। দেশের আমদানি রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুর জেলার বিরল উপজেলার একটি স্থল বন্দর নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হয় এবং নির্মাণ কাজ অনেকটা অগ্রগতি হয়, কিন্তু দীর্ঘদিন যাবৎ বিরল স্থল বন্দরটি চালু করার বিষয়ে কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। এই বন্দরটি চালু হলে এলাকার অনেক বেকারের কাজের সুযোগ সৃষ্টি হবে, এলাকা সহ আমদানি রপ্তানি বৃদ্ধি পাবে, ব্যবসায়ীগণ সুবিধা পাবে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি বিরল স্থল বন্দরটি দ্রুত চালু করার বিষয়টি অতীব জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় বিধায় মাননীয় নৌ পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ ইমরান আহমদ চৌধুরী, সিলেট 6। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। সিলেট একটি পর্যটন এলাকা, অনেক মানুষ বিদেশ থেকে আসে, প্রবাসিত অধ্যুষিত এলাকা। মাননীয় স্পিকার, তো আমাদের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরটি নামেই আছে, কিন্তু সেটা কাজে কিছুই নেই। এখানে বিদেশি ফ্লাইট আসে না, বা এখান থেকে বিদেশে যেতে হলে আবার ঢাকা থেকে ছুঁয়ে যেতে হয়। পাশাপাশি স্থানীয় যে ফ্লাইটগুলো আছে, এখানে দেখা যায় যে ডলারের দামের মতো দাম ভেরিয়েশন করে। মাননীয় স্পিকার, এই যে বৈষম্যমূলক অবস্থা, এর থেকে আমরা পরিত্রাণ চাই সিলেটবাসী। কিছুদিন আগে আমাদের মাননীয় বিমানমন্ত্রী এবং আমাদের মাননীয় সিলেটের কৃতি সন্তান মাননীয় বাণিজ্যমন্ত্রী মহোদয় আমাদের ম্যানচেস্টার সিলেট ফ্লাইটটি চালু করেছেন, ডাইরেক্ট ফ্লাইটটি। এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে যে সেটাকে আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রপারলি আন্তর্জাতিক বন্দর হিসাবে প্রতিষ্ঠিত করবেন। কিন্তু আমরা লোকাল ফ্লাইটের যে সমস্যাগুলা, এই সমস্যাগুলা মাননীয় স্পিকার আমরা মন্ত্রী মহোদয়ের মাধ্যমে আমরা চাই যাতে অন্তত আমরা এইসব বৈষম্যতে, কারণ যোগাযোগ ব্যবস্থাটা অত্যন্ত খারাপ। রাস্তায় বাই রোডে যেতে মাননীয় স্পিকার 10 থেকে 12 ঘন্টা সময় লাগে। কোনো ট্রেন এক্সট্রা নেই, সব ট্রেনগুলাই সাধারণ 2টা ট্রেন বা 3টা ট্রেন আছে আন্তনগর, এগুলাতে ধারণ ক্ষমতা অত্যন্ত স্বল্প। মানুষের অত্যন্ত ভোগান্তি হচ্ছে মাননীয় স্পিকার। এবং এই যে দামের যে ভেরিয়েশন, এটা দিয়েও আমরা অত্যন্ত হয়রানির সম্মুখীন। আমরা মাননীয় স্পিকার এই মহান সংসদে আমার মাননীয় বিমানমন্ত্রী এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে আমাদের এই যে স্থানীয় ফ্লাইটের দামের যে ভেরিয়েশন, এটুকু থেকে অন্তত অবসান করার জন্য আমরা আপনার মাধ্যমে অবহিত করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য, গত রাতের আগের রাতে আমি নিজেই মাস্কাট থেকে সরাসরি সিলেট এয়ারপোর্টে গিয়েছি, 1 ঘন্টা ওখানে বসেছিলাম, তারপর ঢাকায় এসেছি। সুতরাং এই ফেসিলিটি অলরেডি এক্সিস্ট এবং এটার বেসিক ফেসিলিটি কিন্তু আছে, হয়তো আরও অনেক ইমপ্রুভমেন্ট করা যাবে, বাট সিলেট এয়ারপোর্ট ইজ এ গুড এয়ারপোর্ট আই স। থ্যাংক ইউ। মাননীয় সদস্য রেজা আহমদ, কুষ্টিয়া 1। সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর 3। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। কার্যপ্রণালী 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় মনোযোগ আকর্ষণ করছে। আমার নোটিশে উত্থাপনীয় বিষয় দিনাজপুর জেলার পল্লী উন্নয়ন অবকাঠামোর উন্নয়নের জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা প্রসঙ্গে দিনাজপুর জেলার 13টি উপজেলা নিয়ে গঠিত এই জেলায় 6টি নির্বাচনী আসন রয়েছে। উত্তরাঞ্চলের মধ্যে এই জেলা উন্নয়নের দিক থেকে বিগত 17 বছরে অনেক পিছিয়ে গেছে। তাই বর্ষাকালে এখানে কাদা এবং পানি এতই হয়ে যায় যে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট থেকে আরম্ভ করে অনেকগুলোই হয়ে থাকে। বৃহত্তর দিনাজপুর জেলাধীন অবকাঠামো উন্নয়ন শীর্ষক একটি প্রকল্পটি সমাপ্তির পথে। মাননীয় স্পিকার, আমরা শুনতে পেরেছি এই প্রকল্পটি আর এক্সটেনশন হবে না। সেই জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বিশেষভাবে অনুরোধ করি দিনাজপুরের 6টি আসন এবং দিনাজপুর বিশেষ করে দিনাজপুর সদর 3 আসনের এই আসনটির 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভা এলাকায় বিশেষ একটি পল্লী উন্নয়ন অবকাঠামো প্রকল্প উন্নয়ন প্রকল্প নিয়ে এই এলাকার জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে কিনা। এবং মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি জানেন যে দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র দিয়ে মাননীয় সদস্য রুহুল আমিন দুলাল, পিরোজপুর 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার উত্থাপনীয় বিষয় আমার নির্বাচনী এলাকা 129 পিরোজপুর 3 মঠবাড়িয়া উপকূলীয় অঞ্চল হিসাবে বিশুদ্ধ পানির রেইন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পানির ড্রাম বরাদ্দ প্রসঙ্গে। আমার নির্বাচনী এলাকা 129 পিরোজপুর 3 মঠবাড়িয়া সর্বদক্ষিণে অবস্থিত। উক্ত উপজেলায় 11টি ইউনিয়ন ও একটি প্রথম শ্রেণীর পৌরসভায় প্রায় 5 লক্ষাধিক লোকের বসবাস। অর্থ অঞ্চলে খাল বিল নদী নালার পানি লবণাক্ত থাকায় পানীয় জল ব্যবহার করা অনুপযোগী। এছাড়া উপকূল অঞ্চল হিসেবে এখানে বন্যা, সাইক্লোন, সিডর, আইলার মতো প্রতি বছর ঘূর্ণিঝড় বন্যায় মানুষের বাড়িঘর বিধ্বস্ত হয় এবং নদ নদী, পুকুর, খাল বিলের পানি পান করার ফলে জনসাধারণ পানিবাহিত রোগে আক্রান্ত হয় এবং শুকনো মৌসুমে পানির অভাবে জনসাধারণের দারুণ কষ্ট লাঘব করতে বিশুদ্ধ পানির জন্য বৃষ্টির পানির
জন্য ড্রাম অতীব প্রয়োজনীয়, যার ফলে আমার উপকূলীয় অঞ্চলে বিশুদ্ধ পানীয় স্বাস্থ্যসম্মত নিরাপদ পানীয় থেকে হাজার হাজার পরিবার বঞ্চিত হয়েছে এবং পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। বিগত সরকার এই অঞ্চলের রেইন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বিশুদ্ধ পানির ড্রামের একটি প্রকল্প বরাদ্দ প্রদান করা হয়, তা দুর্নীতির অনিয়মের কারণে মানুষের মাঝে সুষম বন্টন করা হয়নি। তাই মাননীয় স্পিকার এমত অবস্থায় জনস্বার্থে আমার নির্বাচনী এলাকা সর্বদক্ষিণীয় উপকূলীয় অঞ্চল হিসাবে 50,000 বিশুদ্ধ পানি ব্যবহারের নিমিত্তে রেইন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পানীয় ড্রাম বরাদ্দ প্রদানের জন্য মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মহোদয়ের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। 2 মিনিট বক্তব্যের পালা এখানেই শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। সবাইকে ধন্যবাদ।